নমস্কার, কি খবর সকলের? তো দেখলাম মালায়ালাম ছবি 'গোট লাইফ' বা 'আদু জীবিতম'। মালায়ালাম ছবি এই বছরে আসা মার্চে রিলিজ করা, মার্চের লাস্টের উইকেন্ডে আই থিংক রিলিজ করেছিল। যাই হোক, তো ছবিটা এখনও পর্যন্ত মালায়ালাম ইন্ডাস্ট্রির নিরিখে যদি বলি ব্লকবাস্টার, তো নিঃসন্দেহে এই বছরের সেকেন্ড হাইয়েস্ট গ্রসিং ফিল্ম, এবং তারই সঙ্গে এই ছবিটা মালায়ালাম ইন্ডাস্ট্রির নিরিখে তাদের সর্বকালের সেরা গ্রসিং ফিল্মগুলোর তালিকাতে ৩ নম্বরে রয়েছে। অ্যাকচুয়ালি ৩ নম্বরে, এবং এই বছরের নিরিখে ২ নম্বরে। এ তো গেল বক্স অফিসের পরিসংখ্যান। ছবিটা যদি বলি আমার পার্সপেক্টিভ থেকে, যারা আমার রিভিউটা দেখবার জন্য ভিডিওটা খুলেছেন, তাদের জন্য এবারে আসছি আমার পয়েন্টগুলোতে। তো পৃথ্বীরাজ সুকুমারন রয়েছেন মুখ্য চরিত্রে, যিনি এখানে যাকে আমরা মেষপালকের ভূমিকাতে দেখি, এবং এছাড়া আমলা পাল রয়েছে, যাকে যদি খুব পরিচিত ছবির কথাই বলি রিসেন্ট টাইমসে, তো নিঃসন্দেহে রাজ শাসন। লকডাউনের মানে যারা লকডাউন থেকে মোটামুটি সিনেমার বিশাল পরিমাণে এক্সপোজার পেয়েছেন, বা ওই সিনেমার রত্নখচিত ভাণ্ডারের সন্ধান পেয়েছিলেন, তারা নিঃসন্দেহে রাজ শাসন দেখেছেন। তো সেখানে আমরা দেখেছিলাম আমলা পালকে, তিনি এখানে রয়েছেন। এছাড়া তার আরও অনেক ছবি রয়েছে। তো ছবিটার প্রায় একটা ৬ বছরের একটা প্রোডাকশন প্রসেসের মধ্যে দিয়ে যায়। লকডাউন হয়, ক্রিউ আটকে যায়, ৭০ জন একটা টিম আটকে যায়। পরবর্তীকালে আবার তারা তাদের মতো করে শ্যুট করে। অ্যান্ড অল এ আর রহমান যুক্ত রয়েছেন, অনেক কিছু বড় বড় নাম ফাম রয়েছে। অনেক কিছুর সঙ্গে যদি বলি স্ট্যাম্প বা পরিসংখ্যানের দিক থেকে অনেক কিছু রয়েছে। বাট তারপরে অনেক সময় হয় কি, এসব তো হয়ে যায়, হাইপে ছবি বেরিয়ে যায়। ছবিটা আসলে কেমন হয়? আমি একটা কমেন্ট করে শুরু করছি। প্রথমেই বলে দিচ্ছি, আমি যার সম্বন্ধে বলছি তার আমি কোনোভাবে হেটার নই। তার প্রচুর ছবি আমি ছোট থেকে দেখেছি। তিনি হচ্ছেন আল্লু অর্জুন। আল্লু অর্জুন গত বছরে পুষ্পার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি যদি ওই ছবির জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে পারেন, তিনি, আমি খারাপ একটা একবারও বলছি না, তিনি খুব ভালো অভিনেতা, এবং কমার্শিয়াল ছবিকে তিনি যেভাবে পুল অফ করেন সেটা দুর্দান্ত। আর সেই ছবির জন্য যদি তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে পান, তাহলে তার পরের বছরে এই ছবির জন্য যদি পৃথ্বীরাজ সুকুমারন যদি ন্যাশনাল অ্যাওয়ার্ড না পান, এর থেকে বড় ইনজাস্টিস আই ডোন্ট থিঙ্ক আর কিছু হওয়া পসিবল। কি দুর্দান্ত, মানে জানি না, আমি এটা শুধু দুর্দান্তটা হয়তো ছোট্ট বিশেষণ হয়ে যাবে তার পারফরমেন্সের জন্য। একটা সিন রয়েছে, আমি ওসব পার্টে পরে আসছি, পরিচয় পর্বটা, এবং তারপর একটু গল্প নিয়ে বলে নিই, তারপর সব পার্টে ঢুকছি। আমি শুভ্রজিৎ, এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো গল্প হচ্ছে একজন মজদুর বা একজন শ্রমিক শ্রেণীর লোক, যিনি মালায়ালাম বা কেরালাতেই তার একটা নির্দিষ্ট জায়গাতে সে ওই নদীতে বিভিন্ন ওই বালি তোলা অ্যান্ড অল সব কাজকর্ম করে। সেখান থেকে সে তার ভাগ্যান্বেষণে সৌদিতে গিয়ে পৌঁছায়, বা সৌদি আরবে গিয়ে পৌঁছায়, এবং সেখানে গিয়ে সে এক বিড়ম্বনার ফাঁকে পড়ে, এবং পড়ে গিয়ে সেখানে যায় সে একজন শেঠের আন্ডারে কাজ করবে বলে, এবং হয়ে যায় সে সেখানে গিয়ে মেষপালক। এবং সেখানে শুধু মেষপালক হয় না, সে সেখানে গিয়ে হয়ে পড়ে ক্রীতদাস। ইয়েস, সে সেখানে হয়ে গিয়ে পড়ে ক্রীতদাস। যেই বাড়িতে সে তার গর্ভবতী স্ত্রী, তার মা, একটা ফুল, একদম একদম ফুলো ফলো যেই শব্দটা আমরা হিন্দিতে ব্যবহার করি, সেরকম একটা সংসার, সেটা ছেড়ে গিয়ে সে ক্রীতদাস হয়ে পড়ে। পরিবারের সঙ্গে একেবারে বিচ্ছেদ, এমনও এক অবস্থা হয়ে গিয়ে থাকে, সারা মানে দিনের পর দিন কাটে, সে জানে না যে কত দিন কেটেছে। একদিন শুধু একটা কাচের মধ্যে দেখতে পায় যে তার এতটা সময় কেটে গিয়েছে, চুল দাড়ি এই লেভেলে, মানে মানে এই থেকে এখান থেকে এই লেভেলে তার দাড়ি চলে এসে সে নিজেকে দেখে চিনতে পারে না। ভাঙা একটা কাঁচের টুকরো তুলে নিজের দাড়িকে ছিঁড়ে ফেলতে চেষ্টা করে, এরকম একটা জায়গাতে চলে যায়। এবং তার থেকেও আরও কতটা ওয়ার্স্ট হতে পারে, এবং সেখান থেকে মানুষ যখন ফাইট ব্যাক করে না, ওই মোমেন্টগুলো যেভাবে আমরা সিনেমাটিক বলে থাকি, সেরকম সিনেমাটিক প্রচুর মোমেন্ট তৈরি হয় এখানে। না, সেগুলো টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান ফিল্মের মতো হয় না। এই ছবিটা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের। আমরা বলি না ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কী সেটা জানি না, বাট এই ছবিকে আমি আমার বাইরের কোনো বন্ধু, বাইরের কোনো কলিগ, আমার কর্মসূত্রে পরিচিত, বা আমার বাইরে কোনো পরিবারের মানুষ যদি থেকে থাকে, তাকে আমি বলতে পারি, দেখ ভারতে এই ছবিটা তৈরি হয়েছে, বা দেখুন ভারতে এই ছবিটা তৈরি হয়েছে। এবং তার সঙ্গে পৃথ্বীরাজ সুকুমারনের পারফরমেন্স, যে আমি চেয়েছিলাম, আমি পারফরমেন্সে ঢুকছি, পারফরমেন্সটা নিঃসন্দেহে বিশাল বড় হাইলাইট পার্ট এই ছবির জন্য। বাট আমি আর একটা ছবির উদাহরণ দেবো, পুষ্পা আর আল্লু অর্জুন যেরকম আমার খুব পছন্দের অভিনেতা, ঠিক সেরকমই হয়তো তার থেকে অনেক বেশি আমার পছন্দের, আমি কোনো তুলনা টানছি না, জাস্ট স্পেশাল ফিল করার দিক থেকে বলছি, তিনি হচ্ছেন শাহরুখ খান। তার গত বছর একটা ছবি এসেছিল রাজকুমার হিরানির সঙ্গে, তার প্রথমবারের জন্য কোলাবোরেশন, কিন্তু ছবিটা দেখে আই ওয়াজ আটারলি ডিসঅ্যাপয়েন্টেড। কারণ ছবিটা আমি দেখতে গিয়েছিলাম যে একটা আমি রুটের গল্প দেখবো, ডাঙ্কি রুটের। আমার কোনো প্রবলেম নেই যে সেখানে আপনি লুটফুট গান রাখবেন, কি কোনো একজন পাঞ্জাবি খুবই নামকরা একজন গায়ক, যার কোনো গানের মানে প্রায় কোনো গানের অস্তিত্ব নেই, তার কোনো গান দিয়ে এক্সপেরিমেন্ট করবেন। আই এম ফাইন উইথ দ্যাট। বাট আমি দেখতে গিয়েছিলাম ডাঙ্কি রুটের গল্প। ছবিটা কেন ডাঙ্কি? ছবিটার ডাঙ্কি একটা জায়গাতে আমরা শুধু বুঝতে পারি যে জীবনটা হয়তো ডাঙ্কি রুটের থেকেও
হয়তো মানে অনেক বেশি তাদের কাছে তিক্ত হয়ে উঠেছিল বা সেরকম একটা জার্নির মধ্যে দিয়ে তারা গিয়েছে। বাট তাহলে ডাঙ্কি না দিয়ে অন্য কিছু হতে পারতো, কিন্তু ছবিটার নাম ডাঙ্কি রুটের গল্প দেখতে গিয়ে আমি দেখি যে একটা কমার্শিয়াল অ্যাপ্রোচে কিছু একটা করতে চললেন, এবং ছবিটা হয়তো সেই একদম আনন্দের লাই বা রোমগোছারি কিছু একটা হয়ে গেল। আমি যতটা ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম ডাঙ্কি দেখতে গিয়ে, ডাঙ্কি রুটের গল্পের সেই রকমভাবে তার নির্যাসটাকে না পেয়ে ঠিক ততটাই আমি স্যাটিসফাইড এই গোট লাইফ বা আদু জীবিতাম দেখতে বসে সেই রকম একটা জার্নির সন্ধান পেয়ে। এখানেও পার্সোনাল লাইফ রয়েছে, এখানেও রোম্যান্স রয়েছে, এখানেও কিছু কিছু জায়গাতে হালকা হিরোইক্স রয়েছে, কিছু কিছু জায়গাতে আর্টিস্টিক ওয়েতে যেরকমভাবে মালায়ালাম ফিল্ম যারা দেখেন এই টাচ আপনি পাবেন। বাট তারপরেও না ছবিটা অনেক 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 বেশি করে একজন মানুষ এরকম ছবি আমি মালায়ালামে লাস্ট দেখেছিলাম বোধহয় টেক অফ বলে একটা ছবি এসেছিল। সেখানে পার্বতী থিরুবত বলে একজন অ্যাক্ট্রেস রয়েছেন। যদি ব্যাঙ্গালোর ডেজ দেখা থাকে তাহলে পার্বতী থিরুবতকে নিঃসন্দেহে চেনেন, চার্লি দেখা থাকলে নিঃসন্দেহে তাকে চেনেন। এরকম আরও অনেক ভালো ভালো ছবি রয়েছে তার। যাক, তো সেই অভিনেত্রী সেখানে মুখচিত্রে ছিল, ফাহাদ ফাজিল ছিলেন একটা সাইড ক্যারেক্টার, এবং ওই ছবিটাও যেভাবে ওই ছবিটা একটু হালকা কমার্শিয়াল টাচ দেয়, বাট ছবিটা কিন্তু খুব ভালো ছবি ছিল একটা। নিঃসন্দেহে বলবো এইরকম ধরনের সাউথ ইন্ডিয়া থেকে মিডল ইস্টের কান্ট্রিগুলোতে গিয়ে ফ্যাশাতে পড়া বা সেখানে গিয়ে বিভিন্ন কর্মসূত্রে গিয়ে ফেসে যাওয়া, এরকম গল্প নিয়ে ছবিটা বেশ ভালো একটা ছবি হয়েছিল। কিন্তু একদম আইডিয়া না থাকলে ওরকম জীবনযাত্রা নিয়ে বা ওরকম একটা সেক্টর নিয়ে আপনি এই ছবিটা দেখতে পান। বাট এই ছবিটা না অনেকটা, এই ছবিটাতে ডাইরেক্টর জাস্ট ব্লেসি, যিনি ডাইরেক্টর, তার এর আগে বেশ কিছু ছবি আছে, 48 ঘন্টা একটা ডকুমেন্টারি রয়েছে তার। যাক, তো সেই পরিচালক ভাবেননি ছবিটা তার কে দেখবে কে না দেখবে, তিনি যা ছবিটা বানাতে হবে, তিনি যা ছবিটা বানাতে চেয়েছেন তাই তিনি বানিয়েছেন। সারা ফ্রেমগুলো দেখলে তাই মনে হয় কী সব ফ্রেম নেওয়া, এবং তার থেকেও বড় কথা পৃথ্বীরাজ সুকুমারনের অভিনয়, তার পারফরমেন্স থ্রু আউট। 3টে ফেজে আমরা তাকে দেখি, যে এই 3টে ফেজেই আমি ফেজটাকে ইউজ করে আমি থাম্বনেলটাকে অ্যাকচুয়ালি বানিয়েছি। একটা তার পরিবারের ফেজ, একদম সুখী সুখী ফেজ, যেখান থেকে সে চাইছে সুখী মানে অর্থনৈতিক দিক থেকে নয়, মানসিক দিক থেকে সে সুখী, সে শান্তিতে রয়েছে, সেখান থেকে সে চাইছে তার পরিবারকে আর একটু অর্থনৈতিকভাবে সচ্ছল করতে। তার জন্যই তার বিদেশে যাওয়া, এবং সেটা গিয়ে কোথাও একটা যেন সে যদি ভেবে থাকে যে আমি মর্তে বাস করি এবং স্বর্গের সন্ধানে যাবো, সেখান থেকে সে স্বর্গে না গিয়ে সে ডিমোশন হয়ে সে নরকে গিয়ে পৌঁছায়। এরকম একটা যাত্রা 3টে ফেজে যখন একটা সিন রয়েছে সে মুক্তির একটা স্বাদ পায় অদ্ভুতভাবে। এই সিনটা আমার হয়তো সারা জীবনে দেখা, আমার সিনেমাটিক যেসব এক্সপিরিয়েন্স করেছি আমি, থিয়েটারে বলি বা ওটিটিতে বলি বা অন্য যে কোনো বাইপাস বা হুক করেই হোক না কেন, আমার অন্যতম পছন্দের সিন এটা হয়ে থাকবে সারা জীবনের জন্য। সে মুক্তির স্বাদ পায় একটা জায়গাতে, সে হাঁটা শুরু করে, পায়ের দিকে তার শর্টটা থাকে, জুতোগুলো খুলতে শুরু করে, তারপর ধীরে ধীরে তার শরীরের অন্যান্য বস্ত্র ছাড়তে সে শুরু করে, তারপর গিয়ে সে কলের নিচে মাথাটা রাখে। ওই সিনটা ভাই গায়ে কাটা দেয়, জাস্ট কাটা দেয়। আমি জানি না রিভিউটা কতটা আমি গুছিয়ে করতে পারছি, সিনেমাটাও হয়তো অতটা গোছানো নয়, বাট সিনেমাটা যেটা বলতে চাইছে সেটা আপনার ঠিক এইখানটাতে সে লাগবে, আমার যতটা লেগেছে। যারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান। পৃথ্বীরাজ সুকুমারনকে জাস্ট হ্যাটস অফ ম্যান, জাস্ট হ্যাটস অফ। ছবিটাতে না ওই যে বললাম যে একদম আপনি বসে কতটুকু দেখবেন কতটুকু দেখবেন না সেটা ভেবে বানাননি ডাইরেক্টর। প্রায় 3 ঘন্টার সময় নেয়, বিল্ড আপে সময় দেয়, তার পার্সোনাল ইকুয়েশনে সময় দেয়। হ্যাঁ, আরেকটু যদি আমি চাইতাম তাহলে হয়তো ওই মুহূর্তে তিনি যখন ওখানে ফেঁসে রয়েছেন, তার পরিবার ওই 3-4 বছর বা কিছু যেই সময়টাই মাঝখানে অতিবাহিত হয়, সেই সময় তার পরিবার কীভাবে রিঅ্যাক্ট করছে ওই সিচুয়েশনে, সেটাকে যদি আমি 15টা মিনিট যদি পেতাম, ছবিটা তো আমার কাছে আরও বেশি কমপ্লিট ছবি হতো। তো ছবি হিসাবে আমি ছবিটা নিয়ে স্যাটিসফাইড। হয়তো হয় না, মানে মানে মানুষের তো চাওয়ার শেষ নেই, তো ওরকম জায়গা থেকে এটা বলা। বাট ডাঙ্কি নিয়ে আমি এরকম একটা ছবি এক্সপেক্ট করেছিলাম যে আদু জীবিতাম গোছের কিছু দেখবো, এটা হাফও যদি অ্যাচিভ করতো না, তাহলে ছবিটা মানে হয়তো অনেক দিন মনে থাকতো। বাট ডাঙ্কিতে লাভ স্টোরিটা আমি যতটুকু মনে রাখি, আর হয়তো আর নিঃসন্দেহে ভিকি কৌশলের পারফরমেন্স এবং ওই সিনটা, ওই আগুন লাগানোর গায়ের সিনটা, এছাড়া আমার কাছে সত্যি ডাঙ্কিতে কিছু নেওয়ার ছিল না। বাট এই ছবিটা থেকে অনেক কিছু নেওয়ার আছে। যারা ডাঙ্কি পছন্দ করেছেন নিঃসন্দেহে গিয়ে বলবো এই ছবিটা দেখুন। এবং আমি এই ছবিটা দেখবার পরে পৃথ্বীরাজ সুকুমারনের কাজ আমি এর আগে দেখেছি, জনগণমনা তার রিসেন্ট টাইমসে আসা কাজের মধ্যে অন্যতম আমার পছন্দের কাজ। বাট এই ছবিটা দেখবার পরে আমি তার জাস্ট ফ্যান হয়ে গিয়েছি। হি হ্যাজ ডান ব্রিলিয়ান্ট ওয়ার্ক ম্যান, হ্যাটস অফ। যাক, এই ছিল আমার রিভিউ রিগার্ডিং দিস গোট লাইফ আদু জীবিতম ছবিটা নিয়ে। তো আই থিঙ্ক চেষ্টা করলাম যতটা কম ঘেটে বলবার, রিয়াকশন শেয়ার করবার চেষ্টা করলাম আমাদের সঙ্গে। যারা দেখলেন শেষ অবধি থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখবার জন্য, এবং যারা দেখেছেন এই গোট লাইফ বা আদু জীবিতম বা এই পৃথ্বীরাজ সুকুমারের মেষপালক হয়ে ওঠা তার কৃতদাস জীবনের গল্প, অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, চ্যানেলে ভিডিও প্রথমবারের জন্য দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে দেখতে বলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন, এবং অতি অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন। বাই বাই।